নমস্কার, নেশন টাইমে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজা বন্দ্যোপাধ্যায়। আজকের নেশন টাইমে প্রথমেই চোখ রাখব সংসদের খবরে, কারণ আজ অষ্টম দিনের মাথায় প্রথম গোটা দিন ধরে সংসদের অধিবেশন সুষ্ঠুভাবে চলল। প্রশ্নোত্তর পর্ব, জিরো আওয়ার, দুটোর পর থেকে আলোচনা, যাবতীয় কাজকর্ম সুষ্ঠুভাবে চলল। কারণ গত সোমবার মানে গতকাল নয়, আগের সপ্তাহের সোমবার থেকে সংসদের এই যে শীতকালীন অধিবেশন শুরু হয়েছিল, সোম থেকে শুক্র টানা 5 দিন এবং গতকাল সোমবার টানা 6 দিন, অধিবেশনের 6 দিন পুরোপুরি বানচাল হয়েছিল সংসদ, যেটা এমনিতেও বহুবারই দেখা যায়। যে কোনো বাদল অধিবেশন হোক, শীতকালীন অধিবেশন হোক, যে বিভিন্ন ইস্যুতে বিরোধীরা সরকারকে চেপে ধরে, এক কাটা হয় বিরোধীরা এবং অধিবেশন মুলতুবি হতে থাকে। এইবারও সেই চিত্র ছিল। মূলত আদানির ঘুষকাণ্ড ইস্যু, এই যে আদানির ঘুষকাণ্ড ইস্যু যা নিয়ে কংগ্রেস এত বেশি সরব, সেই আদানির ঘুষকাণ্ড ইস্যুতে প্রথম দিন থেকে প্রত্যেক দিন মুলতবি প্রস্তাব দেওয়া এবং আদানি নিয়ে যদি আলোচনা না হয়, মানে প্রশ্নোত্তর পর্ব মুলতবি প্রস্তাবে যেটা মানে যে সংসদের রুটিন মাফিক কাজকর্মকে মুলতবি রেখে যেটা দাবি করা হচ্ছে সেই নিয়ে আলোচনা করা। কিন্তু মুলতবি প্রস্তাবের মানেটাই বর্তমানে বদলে গেছে। মুলতবি প্রস্তাব মানেই অধিবেশনটাই যাতে মুলতবি হয়ে যায়, এমনটাই দেখা যাচ্ছে। বেশ মানে এটাই নেচার বা চরিত্র হয়ে দাঁড়িয়েছে বিরোধী তথা সরকার। বিরোধীরাও দাবি জানাবে, সরকারও মানবে না, তাই নিয়ে দিনের পর দিন সংসদ অচল। এবং সেটাও ঠিক শুরু হয়েছিল আদানি ইস্যুতে। কিন্তু যেটা এবার দেখা গেছিল যে কংগ্রেসের পাশে কিন্তু সমস্ত বিরোধী শিবির নেই, তৃণমূল তো ছিলই না। তৃণমূল প্রথম থেকেই বলেছিল যে আদানি ইস্যুতে তারা সংসদ অচল করার বিপক্ষে। কারণ এই যে ঘুষকাণ্ড, আদানির ঘুষকাণ্ড, এইসব ঘুষ কেলেঙ্কারি, এগুলো একটা ইস্যু তো বটেই, কিন্তু এগুলো সাধারণ মানুষের ওপর বেশি প্রভাব ফেলে না। তার বদলে সাধারণ মানুষের স্বার্থ জড়িয়ে, যেখানে দেশের এই 140 কোটি মানুষের স্বার্থ জড়িয়ে যে ইস্যুগুলোতে, সেই ইস্যুগুলো তারা সামনে আনতে চায়। এবং এইভাবে বিভক্ত হয়ে গেছিল বিরোধী শিবিরের মধ্যে দুটো শিবির। এনডিএ মানে যেমন এনডিএ, ইন্ডিয়া মানে কিন্তু ইন্ডিয়া নয়। ইন্ডিয়া মানে হচ্ছে বিজেপি বিরোধী যাবতীয় দলগুলো আছে, তারা লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধিতার স্বার্থে একজোট হওয়া। কিন্তু এনডিএর উল্টো দিকে যেটা তৈরি হয়েছিল সোনিয়া গান্ধীর নেতৃত্বে, সেটা ইউপিএ শিবির। সেই ইউপিএ শিবির যারা জোটবদ্ধ, যারা যে কোনো রাজ্যের নির্বাচনে হোক, যে কোনো নির্বাচনে হোক, যারা কংগ্রেসের সঙ্গে থাকে, তারা কংগ্রেসের পাশে ছিল। তারা কারা? তাদের মধ্যে রয়েছে আরজেডি, তেজস্বী প্রতাপ যাদব বা লালু যাদবের, শরদ পাওয়ারের এনসিপি, তামিলনাড়ুর যে ডিএমকে, স্টালিনের ডিএমকে, যারা ইউপিএ শিবিরের মধ্যে। আর এই যে ইন্ডিয়া শিবিরে আছে কিন্তু ইউপিএতে নেই। তার মধ্যে অন্যতম মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি একসময় ইউপিএতে ছিলেন, তারপর ইউপিএ ছেড়ে বেরিয়ে এসেছিলেন সমর্থন প্রত্যাহার করে। পাশাপাশি আম আদমি পার্টি, একাধিক বিরোধী গোষ্ঠী, তারা কিন্তু প্রথম দিন থেকেই কংগ্রেসের নেতৃত্বকে মেনে নিতে অস্বীকার। এবং তার জন্য তাদের বক্তব্য যেটা ছিল যে আদানি কাণ্ডে শুধুমাত্র লোকসভা সংসদ উত্তাল করে রাখাতে তারা সমর্থন করছেন না। তাদের আরও ইস্যু আছে, মণিপুরের হিংসা রয়েছে, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন রয়েছে, একাধিক ইস্যু রয়েছে। সেইগুলো তারা উত্থাপন করতে চান। বিশেষ করে তৃণমূল বা আপের যে কেন্দ্রীয় এজেন্সিকে লেলিয়ে দেওয়া, ইতিমধ্যেই অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হয়েছিলেন, তারপর ছাড়া পেয়েছেন, যদিও এখনও মুখ্যমন্ত্রী তিনি নন সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে। তার সঙ্গে রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা, বকেয়া টাকা, এটা তো আমাদের পশ্চিমবঙ্গের একটা অন্যতম বড় ইস্যু। তো গতকাল যেটা হলো, গতকাল লোকসভার স্পিকার ওম বিড়লা তিনি সন্ধেবেলা একটা সর্বদলীয় বৈঠক ডাকলেন, যেখানে সে সংসদটা যাতে ভালোভাবে চালানো যায়। কারণ সপ্তাহের প্রথম দিন সোমবারও গোটা অধিবেশন 11টা থেকে 12টা, 12টা থেকে 2টো, 2টো থেকে গোটা দিন, সারাদিনের জন্য মুলতবি, একটাও কাজকর্ম হয়নি। সেইখানে কিন্তু এই যে বিরোধী শিবির, তারা পরিষ্কার করে দিল তাদের এজেন্ডাগুলো। এবং তখনই কংগ্রেস বুঝতে পারল যে না, শুধুমাত্র আদানি ইস্যুতে এড়ে বসে থেকে কোনো লাভ নেই। কারণ আমি বিরোধীদেরই পাশে পাচ্ছি না, তৃণমূলকে পাশে পাওয়া যাচ্ছে না, আপকে পাশে পাওয়া যাচ্ছে না। তারা তাদের এজেন্ডা তুলতে চাইছে এবং এইভাবে একটা মাত্র ইস্যুকে সামনে রেখে গোটা অধিবেশন বানচাল করে দিলে আদপে নিজেদেরই ক্ষতি হচ্ছে। পাল্টা বিজেপি বলতে চাইছে যে কংগ্রেস অধিবেশন চালাতে দেয় না। এবং লোকসভার যে স্পিকার ওম বিড়লার বৈঠকে এটা স্থির হলো
কংগ্রেস এর আগে 26শে নভেম্বর যখন সংবিধান দিবস ছিল তখন সংবিধান নিয়ে বিশেষ আলোচনার দাবি রেখেছিল স্পিকারের কাছে। স্পিকার গতকাল স্বীকার করে নিলেন কোন কোন বিষয়গুলি। এক, সংবিধান নিয়ে আলোচনা, বিশেষ আলোচনা হবে, তার জন্য দিনক্ষণ বলে দিলেন। 13 তারিখ এবং 14 তারিখ লোকসভাতে আলোচনা হবে, 16 এবং 17 তারিখ রাজ্যসভায় আলোচনা হবে সংবিধান নিয়ে বিশেষ আলোচনা। তার পাশাপাশি মণিপুর নিয়ে তিনি আলোচনার সময় দেবেন, সেটা তিনি স্থির করবেন। তারপর হচ্ছে যে বাংলাদেশের যে উত্তাল পরিস্থিতি, ইতিমধ্যেই বিরোধীরা সরকারের বিবৃতি চাইছে, প্রধানমন্ত্রী না হোক বিদেশমন্ত্রী জয়শঙ্কর যাতে বিবৃতি দেন সেই দাবি তারা জানিয়েছিল। আজকে কিছুক্ষণ আগে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সংসদে তাই নিয়ে বিবৃতিও দিয়েছেন। তো সেই নিয়ে আলাদা করে আলোচনা হবে, অন্যান্য বিষয় নিয়েও আলোচনা হবে। স্পিকার সবকটা মেনে নিয়েছেন, শুধুমাত্র আদানি ছাড়া। স্পিকার স্পষ্ট কথা বলেছেন, আদানি নিয়ে কোনো রকম আলোচনা লোকসভা রাজ্যসভায় হবে না। কারণ আদানির বিরুদ্ধে ঘুষ দেওয়ার যে অভিযোগ, মূল অভিযোগ হচ্ছে যে আদানি গ্রুপ তারা সৌরশক্তি নির্মাণ কেন্দ্র ভারতবর্ষে তৈরি করতে চায়। তার জন্য আমেরিকার একাধিক সংস্থার সঙ্গে তারা চুক্তিবদ্ধ এবং তিনি নাকি ভারতের একাধিক আমলাকে ঘুষ দেওয়ার পরিকল্পনা করেছিলেন। এই অভিযোগটা কার? খোদ আমেরিকা প্রশাসনের, ভারতের নয়। আমেরিকা প্রশাসন এই অভিযোগটা সামনে এনেছে এবং আদানির বিরুদ্ধে এফআইআরও দাখিল করা হয়েছে আদানি বিরুদ্ধে আমেরিকার প্রশাসনের তরফ থেকে, সরকারের তরফ থেকে। কিন্তু স্পিকার ওম বিড়লা আজকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যেহেতু গোটা অভিযোগটা অন্য বিদেশের মাটিতে তোলা, একটা বিদেশের সরকারের তোলা অভিযোগ, তার ভিত্তিতে ভারতীয় সংসদে, লোকসভা হোক বা রাজ্যসভা, এই নিয়ে কোনো রকম আলোচনা হবে না। কড়া অবস্থান নিয়েছেন স্পিকার। এবং তারপরই কংগ্রেস যখন বুঝতে পারে যে এই নিয়ে আর বেড়ে খেলে কোনো লাভ নেই, কারণ একদিকে স্পিকার এটাকে গ্রহণ করবেন না, মান্যতা দেবেন না, পাশাপাশি এই যে বিরোধী শিবির দূরে সরে যাচ্ছে। শুধুমাত্র তৃণমূল কংগ্রেস বা আম আদমি পার্টি নয়, এমনকি সমাজবাদী পার্টি তারাও মুলতবি প্রস্তাব জমা দিয়েছে। উত্তরপ্রদেশে এই যে সম্ভালে যে দাঙ্গা হলো, একটা মন্দিরের ভেতরে মসজিদ, নাকি মসজিদের ভেতরে মন্দির, এইসব বিষয় নিয়ে, সেই দাঙ্গা, অশান্ত অবস্থা, 144 ধারা জারি, এই নিয়ে তারা আলোচনা চেয়েছে। বিরোধীরা যেটা বলছে, বাদবাকি কংগ্রেস ছাড়া, যে একাধিক গুরুত্বপূর্ণ আলোচনা, উত্তরপ্রদেশের সমস্যা, বাংলার সমস্যা, দিল্লির সমস্যা, মণিপুরের সমস্যা, এমনকি মূল্যবৃদ্ধি, কর্মহীনতা, বাজারে আগুন দাম, যেগুলো জ্বলন্ত ইস্যু, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, যেগুলো গোটা বছর ধরেই থাকে, কোনো ইস্যু নিয়ে আলোচনা করা যাচ্ছে না। কারণ শুধু একমাত্র কংগ্রেস এই আদানি ইস্যুকে সামনে এনে সংসদের অধিবেশন বানচাল করে দিচ্ছে। তো আজকে কংগ্রেস ব্যাকগিয়ার মারার পর যেটা হলো, সকাল 10:30টায় তারা বিক্ষোভটাকে সংসদের ভেতর থেকে সংসদের বাইরে নিয়ে এলো। অধিবেশন শুরুর আগে সংসদ ভবনের প্রাঙ্গণে কংগ্রেস এবং তার শরিক দল, তার মানে ইউপিএর শরিক দল, আবারও বলা হচ্ছে ইন্ডিয়া নয়, ইউপিএ, যেখানে আরজেডি রয়েছে, ডিএমকে রয়েছে, এনসিপি রয়েছে, তারা হাজির ছিল। 10:30 থেকে 11টা, আধ ঘন্টার যে আলোচনা হয় এবং বিক্ষোভ হয়, সেই বিক্ষোভ প্রদর্শন, তারপর সবাই মিলে সংসদ অধিবেশনে যোগ দিলেন এবং আজকে গোটা দিন সংসদের অধিবেশন সুষ্ঠুভাবে চলল 7ম দিনের মাথায়। সিগারেট, কোল্ড ড্রিঙ্কস আমাদের অত্যন্ত প্রিয় পাত্র, বা নেশা তো বলাই হয়। ধূমপান স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক, এটা সিগারেটের প্যাকেটে বড় বড় করে লেখা থাকে। সিনেমা হলে গেলে প্রত্যেকটা সিনেমা শুরু হওয়ার আগে ধূমপান করবেন না, স্বাস্থ্যের প্রতি ক্ষতিকারক, এগুলো লেখা থাকে। কিন্তু সচেতনতা কি বাড়ে না। যারা খাবার তারা খেয়েই যায়। পাশাপাশি কোল্ড ড্রিঙ্কস, ডায়াবেটিসের, সুগার বাড়ার একটা দুর্দান্ত উপায়। মানে একটা বোতল কোল্ড ড্রিঙ্কস খেলে সারাদিন ধরে অন্য কোনো খাবার থেকে, আলু থেকে যা পাওয়া যায়, অন্যান্য জুস থেকে যা পাওয়া যায়, কোনো জায়গা থেকে সুগার বাড়ানোর জন্য আপনাকে কষ্ট করতে হবে না, রসগোল্লাও খেতে হবে না, স্রেফ এক বোতল কোল্ড ড্রিঙ্কস খেলেই কাজ চলে যাবে আপনার যদি সুগার বাড়ানোর ইচ্ছে থাকে। কিন্তু বিষয়টা হচ্ছে নিয়ন্ত্রণ করা তো সোজা নয়, আমরা তো পারি না। আমরা যেমন অভ্যেসের দাস, আমরা তেমন নেশারও দাস। চাইলেই সিগারেট ছেড়ে দেওয়া এক কথায় কি সহজ? অনেকেই কমাতে চায়, যে আজকে 20টা খাচ্ছি, কালকে 10টা খাবো, পরের দিন 5টা খাবো, তাতেও হয় না। কেউ আছেন ব্যতিক্রম, যারা হঠাৎ করে একদিনে ছেড়ে দেন, এক লহমায় ছেড়ে দেন, তারপর ছেড়েই দেন। পাশাপাশি খরচ, একটা সিগারেটের দাম 10 টাকা, একটা ধরা যাক গড়পড়তা,
সেখানে একখানা যারা যারা আবার ভালো সিগারেট খান, ভালো ব্র্যান্ডের লম্বা সিগারেট 20খানার প্যাকেট, একটা সিগারেটের দামই সেখানে 20 টাকা, সেখানে 20খানার প্যাকেটের দাম প্রায় 400 টাকা। কিন্তু খরচটায় যদি লাগাম পড়ানো যায় কোনোভাবে, তাহলে কি কোনো উপায় আছে? যারা বাধ্য হয়ে কমাতে বাধ্য হবেন। তেমনই কিন্তু একটা পদক্ষেপ আজকে কেন্দ্রীয় মন্ত্রীগোষ্ঠী, অর্থমন্ত্রকের কেন্দ্রীয় মন্ত্রীগোষ্ঠী তাদের যে বৈঠক জিএসটির ক্ষেত্রে নিয়েছে। জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, তাতে আলাদা আলাদা স্ল্যাব আছে, 6%, 12%, 18%, 24%, 4টে স্ল্যাবে জিএসটি হয় এখনও পর্যন্ত। যেটা বিভিন্ন জিনিস, যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস খুব দরকারি সেগুলো 6, যেগুলো আর একটু কম প্রয়োজনীয় সেগুলো 12, তারপর 18, এবং বিলাসিতা দ্রব্য সেগুলো 24। আজকে নির্মলা সীতারামন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, তার নেতৃত্বে জিএসটির যে মন্ত্রীগোষ্ঠীর বৈঠক, তাতে আরও একখানা স্ল্যাব তৈরি করা হয়েছে। সেই স্ল্যাবটা হচ্ছে 35%। হ্যাঁ, 6, 12, 18, 24, এরপর সর্বোচ্চ যে স্ল্যাব, সেটা নতুন স্ল্যাব যোগ করা হচ্ছে, সেটা হচ্ছে 35%। এবং প্রথমেই ঠিক করা হয়েছে এই 35% জিএসটি লাগু করা হবে সিগারেট আর কোল্ড ড্রিঙ্কসের ওপর। কোল্ড ড্রিঙ্কস বলে তরল পানীয়তে ভুল করবেন না, যে সমস্ত তরল পানীয়তে কার্বন ডাইঅক্সাইড নেই, মানে সোডা ওয়াটার নেই, অর্থাৎ কোক, পেপসি, লিমকা, ফ্যান্টা, যে কোনো ক্যান পেপসি যেগুলোতে সোডা আছে, তার ওপর চাপছে আপনি ফ্রুট জুস খেতেই পারেন, ফলের রস খেতে পারেন, মিল্কোস খেতে পারেন, অন্যান্য যে তরল পানীয় আছে সেগুলো খেতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু সিগারেট আর কোল্ড ড্রিঙ্কস যেটাতে সোডা ওয়াটার আছে, তার উপর 35% জিএসটি। এবার যেটা হিসাবটা বললাম, যিনি 400 টাকায় এক প্যাকেট সিগারেট কেনেন 20টার, তাকে মোটামুটি 35%, মানে 130 টাকার বেশি, 550 টাকা ওই সিগারেটের জন্য গুনতে হবে। যিনি 10 টাকায় একটা পিস সিগারেট খান, সেটা মোটামুটি 13 টাকা 50, বা যদি রাউন্ড ফিগার হয় 15 টাকা দিয়ে সেই সিগারেট আপনাকে কিনতে হবে। তেমনই কোল্ড ড্রিঙ্কস, 20 টাকার কোল্ড ড্রিঙ্কস হয়ে যাবে 28 থেকে 30 টাকা। এইটা চাপানো হচ্ছে, সাধু উদ্যোগ, কিন্তু কতটা কন্ট্রোল করা যায় সেটা আমাদের দেখতে হবে, কারণ আপনারাই বলবেন যে পয়সার দাম বেশি নাকি নেশার দাম বেশি। আপাতত নেশন টাইমে নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। নমস্কার, ফিরে এলাম নেশন টাইমে। এইবার নেশন টাইমের এই পরবর্তী অধ্যায়ে আমাদের অবশ্যই বাংলাদেশ নিয়ে ফের চোখ রাখতে হবে, কারণ একের পর এক আপডেট বাংলাদেশের প্রত্যেক দিন ঘটে চলেছে। এবং শুধু বাংলাদেশ নয়, তার আঁচ যে ভারতেও এসে পড়েছে, মূলত বাংলায়, ত্রিপুরায়, সংলগ্ন আসামে, সংলগ্ন যে সীমান্ত সংলগ্ন রাজ্যগুলিতে, সেটাও আমরা দেখছি। এবং সেই আঁচও কিন্তু বাড়ছে, যেটা অত্যন্ত উদ্বেগের কারণ। বাংলাদেশের ঘটনা শুধু বাংলাদেশের আভ্যন্তরীণ সমস্যা নয়, তার সঙ্গে ভারতের সমস্যা জড়িয়ে, যেটা আমরা প্রত্যেকবারই প্রত্যেক দিন বিভিন্ন আলোচনাতে এটা উঠে আসছে, যে পড়শি বাড়িতে আগুন লাগলে সেই আগুনের আঁচ নিজের বাড়িতে এসেও পড়ে। সুতরাং ভারত উদ্বিগ্ন, ভারত সতর্ক, কড়া নজরদারি, বার্তালাপ, ট্র্যাক টু বার্তালাপ তো চলছে, তার সঙ্গে বিবৃতি, পাল্টা বিবৃতি, বাংলাদেশ সরকারের অস্বীকার করা, অভিযোগ, সমস্ত কিছু চলছে, চাপানুতর চলছে। কিন্তু আজকে ভারতের মাটিতে যে ঘটনাটা ঘটল, সেটা কিন্তু অত্যন্ত নিন্দনীয়। আমরা কিন্তু আমাদের সমালোচনা করতেও যেন থেমে না থাকি। ত্রিপুরাতে, আগরতলায়, ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশ হাই কমিশন, উপ হাই কমিশন, সেই উপ হাই কমিশনে ঢুকে তাণ্ডব চালালো সেখানকার হিন্দু সংঘর্ষ সেনা বলে একটি সংগঠন। তারা ওখানে বিক্ষোভ দেখাতে গেছিল এবং ডেপুটেশন জমা দেওয়ার কথা ছিল। ডেপুটেশনের জন্য 4 জনের অনুমতি দেওয়া হয়েছিল, সেই 4 জন তারা ঢোকে। তারপর কিভাবে যেন আরও কিছু দুষ্কৃতী, যারা গণ্ডগোল বাঁধাতে চায়, জলে মাছ ধরতে চায়, তারা ঢুকে পড়ে, ভাঙচুর চালায়, আহত হন বাংলাদেশ হাই কমিশনের 3 জন আধিকারিক। এবং তার ফলবশত বাংলাদেশ সরকার ত্রিপুরার রাজধানী আগরতলায় যে বাংলাদেশের উপ হাই কমিশন, সেটাকে বন্ধ করে দিয়েছে। এই ঘটনা আমাদের কাছে তো লজ্জার, অবশ্যই লজ্জার। কেন আমরা এরকম করব? বাংলাদেশে যে অত্যাচার হচ্ছে, সংখ্যালঘুদের ওপর অত্যাচার, হিন্দুদের ওপর অত্যাচার, সেটা নিন্দনীয়। এদিকে পশ্চিমবাংলার বিরোধী দলনেতা তিনি বলছেন রপ্তানি বন্ধ করে দেওয়া হবে, বর্ডার সিল করে দেওয়া হবে, আলু পেঁয়াজ পাঠানো হবে না, খাবার দাবার পাঠানো হবে না। কেন পাঠাবো না আমরা? যারা অত্যাচার করছে তারা তো কট্টরপন্থী মুসলিম, বা সোজা কথায় বলতে গেলে সেখানকার কট্টরপন্থী সংখ্যালঘু। সেখানে কি নরমপন্থী ভালো যারা শুভবুদ্ধি সম্পন্ন মুসলিম নেই? সংখ্যালঘু হিন্দু যারা অত্যাচারিত হচ্ছেন, তারা কি সেখানে থাকেন না?
যদি ভারত সমস্ত কিছু সাপ্লাই বন্ধ করে দেন তাহলে তারা কি খাবেন? এই ধরনের যে একটা যে মনোভাব, সেটা কিন্তু আরও বেশি ক্ষতিকর, এবং এটা কিন্তু ভারতের মাটিতে ঘটতে দেওয়াটা একেবারেই কাম্য নয়। এই যে একরোখা যে মনোভাব, বাংলাদেশের সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না, সাপ্লাই বন্ধ করে দেবো, হামলা করব, ওখানে যেটা হচ্ছে সেটা তো সত্যিই সমস্যা। বাংলাদেশ সরকার কতটা আন্তরিক নয় সে নিয়ে আমাদের সমালোচনা থাকবে, আমাদের কড়া বার্তা থাকবে, কড়া বিবৃতি থাকবে, কিন্তু আমাদের মাটিতে উল্টো ঘটনা। যেহেতু বাংলাদেশে অত্যাচার হচ্ছে, সুতরাং আমরা অত্যাচার করব, আমরা বাংলাদেশকে আলু পেঁয়াজ পাঠাবো না, আমরা বর্ডার সিল করে দেবো, আমরা চিকিৎসার জন্য কাউকে আসতে দেবো না, এখানে ভারত সরকার কোনো রকম হেল্প করবে না। কেন করব না? আমরা তো জনকল্যাণমূলক রাষ্ট্র, আমরা তো কূটনৈতিক পর্যায়ে, বিদেশ মন্ত্রক পর্যায়ে যা যা ব্যবস্থা নেওয়া সেটা তো নিচ্ছে ভারত সরকার, হাত গুটিয়ে বসে নেই। কিন্তু এই যে রাস্তায় নেমে গোয়ার্তুমির মতো আন্দোলন এবং সেখানে এই ধরনের হিংসা, এটা কিন্তু ভারত সরকারের দেখা উচিত। আমরা ভারতীয় হিসেবে এইটাও কিন্তু মেনে নিতে পারি না। উগ্রবাদিতা যদি ওই দেশে খারাপ হয়, এই দেশেও খারাপ। উগ্রবাদ সমস্ত জায়গায় খারাপ, এবং তার ফলবশত আজকে যেটা হয়েছে, এই যে বাংলাদেশ হাই কমিশন, উপ হাই কমিশন আগরতলাতে, তার বিনিময়ে যে হামলা, তার উপর যে হামলা, তার ফলে একে তো বাংলাদেশ সরকার সেই হাই কমিশনকে বন্ধ করে দিয়েছে, আগরতলায় বাংলাদেশ হাই কমিশনার কাজ করছে না, তাদের আধিকারিকদের তারা ডেকে ফিরিয়ে নিয়েছেন। অন্যদিকে প্রণয় ভার্মা এই মুহূর্তে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার, তাকে তলব করা হয়েছিল। তিনি গেছিলেন সেখানকার বাংলাদেশ সরকারের কাছে, 4টের সময় তলব করা হয়েছিল, এবং সেখানে দুই দেশের রাষ্ট্রদূতের মধ্যে বিস্তারিত আলোচনা হয় গোটা বিষয়টা শান্তির মধ্যে দিয়ে কিভাবে ফয়সলা করা যায়, কিভাবে এই হিংসা কমানো যায়, ভারতেও যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে সেই আশ্বাস, যেটা বিদেশ মন্ত্রক সূত্রের খবর, আমাদের নিযুক্ত হাই কমিশনার বাংলাদেশে প্রণয় ভার্মা তিনি দিয়ে এসেছেন যে ভারত সরকার এই ঘটনা ঘটুক একেবারেই চায় না। এবং আগরতলাতে এই অভিযোগে অভিযুক্ত 7 জনকে গ্রেপ্তার করেছে, ত্রিপুরা পুলিশ গ্রেপ্তার করেছে, সেখানেও বিজেপির সরকার তারা গ্রেপ্তার করেছে, তাই নিয়ে তদন্ত চলছে, যথারীতি যথোপযুক্ত শাস্তি তাদের দেওয়া হবে, বিচার হবে। এই ঘটনা যে কাম্য নয়, ভারত সরকার যে হিংসায় বিশ্বাস করে না, সেটা প্রণয় ভার্মা গিয়ে জানিয়ে এসেছেন। পাশাপাশি ভারতের উদ্বেগ, উৎকণ্ঠা, দলে দলে হিন্দু, তারা এসে, যারা সংখ্যালঘু হিন্দু অত্যাচারিত, যাদের ঘর পুড়েছে, আক্রমণের সামনে প্রাণহানির ভয়, তারা কিন্তু বিভিন্ন বর্ডারে, পেট্রাপোল বর্ডারে, হিলি বর্ডারে এসে জমায়েত হয়ে আছেন। সেখানে ওইদিকে যেমন বাংলাদেশ পুলিশ তাদের আটকাচ্ছে, এইদিকে বিএসএফও সতর্ক, কোনো মতে কোনো অনুপ্রবেশকারী যে ঢুকে না পড়ে। ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে মানুষকে আসতে হচ্ছে ওপার থেকে এপারে, বা যারা এপারের অধিবাসী ওপারে গেছিলেন তারা চলে আসছেন। অনেকে ভারতবাসীও তো বাংলাদেশে যান ব্যবসার ক্ষেত্রে, চিকিৎসার জন্য, পড়াশোনার জন্য, ছাত্রছাত্রীরা তারাও ফিরে আসছে। দুদেশের সীমান্ত পুলিশ কিন্তু অত্যন্ত গুরুত্ব দিয়ে সবাইকে নজর রাখছে, এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাতে অনুপ্রবেশ না হয়। এইরকম একটা উৎকণ্ঠাজনিত পরিবেশ কিন্তু বজায় রয়েছে সেই 5ই আগস্টের পর থেকে। তার পাশাপাশি শেখ হাসিনা, ভারতে দিল্লিতে গোপন বা নিরাপদ স্থানে রয়েছেন শেখ হাসিনা এর আগেও এই ঘটনার পর বিবৃতি দিয়েছিলেন, এবং আজকেও যে বিবৃতি দিলেন অত্যন্ত কড়া বিবৃতি। শেখ হাসিনা সরাসরি এই যে বাংলাদেশের অশান্তি, সংখ্যালঘু নির্যাতন, তার জন্য মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান উপদেষ্টা, তাকে মূল কুচক্রী, পান্ডা, মাস্টার মাইন্ড বলে অভিহিত করেছেন, যে তিনিই হচ্ছেন মাস্টার মাইন্ড। এবং এই যে গণহত্যার দায় হাসিনার ঘাড়ে চাপিয়ে তাকে দেশছাড়া করা হয়েছে, আসল গণহত্যা করছেন ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার, অন্য কারোর অঙ্গুলি হেল নেই, এইটাও বিবৃতিতে আছে। এবং তিনি যেটা বলেছেন যে 5ই আগস্ট তাকে যে পালিয়ে আসতে হয়, তিনি চাননি। তিনি চাইলে তিনি ক্ষমতায় ধরে থাকতে পারতেন, বসে থাকতে পারতেন ওখানকার গণভবনে, কিন্তু গণভবনে যদি বসে থাকতেন, যেভাবে এই হিংসাত্মক বাহিনী ছুটে আসছিল, তাতে তার বাবার মতো, মুজিবুর রহমানের মতো তাঁকেও হত্যা করা হতো, একটা ম্যাসাকার গণহত্যার পরিস্থিতি সৃষ্টি হতো গোটা দেশ জুড়ে। সেটা তিনি চাননি বলেই তিনি চলে এসেছেন, তিনি ভয় পেয়ে পালিয়ে আসেননি। তিনি চেয়েছিলেন গণহত্যা যাতে না হয়, কিন্তু সেই গণহত্যায় যেটা হচ্ছে বা আক্রমণ হচ্ছে, সেটা হচ্ছে মাস্টার মাইন্ড তার ইউনূস। এমন কড়া বিবৃতি আজকেও শেখ হাসিনা দিয়েছেন। এবং সবশেষে একটা লাইনে, যাকে ঘিরে এত কাণ্ডের শুরু, চিন্ময় কৃষ্ণ যিনি ধৃত, জেল হেফাজতে রয়েছেন, আজকে তার জামিনের আবেদনের শুনানি ছিল চট্টগ্রাম আদালতে, কিন্তু তার হয়ে কোনো আইনজীবী দাঁড়াতে চাননি, যার ফলে সেই জামিনের শুনানির আবেদন
পিছিয়ে দিতে বাধ্য হয়েছে চট্টগ্রাম আদালত এবং জানুয়ারি মাসে এই জামিনের আবেদনের শুনানি হবে, অর্থাৎ আরও 1 মাস এই ইসকনের ধৃত সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণকে জেল হেফাজতেই থাকতে হচ্ছে। আজকের মতো নেশন টাইম এইটুকুই। আবার আমরা ফিরে আসবো কালকে 7:30টায়। আপনারা দেখতে থাকুন নিউজ টাইম, এনি টাইম, অল দ্য টাইম।